ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আমি আলোচনা করতে চলেছি ফর্মাল চার্জ। ফর্মাল চার্জ আমরা কিভাবে ক্যালকুলেশন করব। ধরা যাক সি ডাবল বন্ড ও সিএল। এখানে যে মলিকুলটা রয়েছে তার মধ্যে একটি কার্বন রয়েছে, একটি অক্সিজেন এবং দুটি সিএল আছে। তাহলে অক্সিজেনে দেখো 2 ইলেকট্রন পেয়ার্স রয়েছে এবং প্রত্যেকটা সেলের 3 ইলেকট্রন পেয়ার্স রয়েছে। আর কার্বনের ক্ষেত্রে কোনো ফ্রি ইলেকট্রন নেই বা লোন পেয়ার নেই। তাহলে এই মলিকুলটার কার্বন, অক্সিজেন এবং সিএল 3 ধরনের অ্যাটম রয়েছে। এই 3 ধরনের অ্যাটমের ক্ষেত্রে ফর্মাল চার্জ কত আমরা ক্যালকুলেশন করব। ফর্মাল চার্জ কীভাবে ক্যালকুলেশন করা হয় দেখো, ফর্মাল চার্জ সংক্ষেপে এফ সি, ফর্মাল চার্জ ইজ ইকুয়াল টু ভ্যালেন্স ইলেকট্রন। অর্থাৎ কোনো অ্যাটমের ফর্মাল চার্জ বের করতে হলে তার ভ্যালেন্স ইলেকট্রন কত, অর্থাৎ বাইরে কক্ষে ইলেকট্রনস, ভ্যালেন্স ইলেকট্রনস মাইনাস আনশেয়ারেড ইলেকট্রন অর লোন পেয়ার। এখান থেকে আমরা মাইনাস করে দেবো আনশেয়ারেড ইলেকট্রন। কতগুলো ইলেকট্রনস আনশেয়ার করে আছে, আর্টস ইলেকট্রন, মাইনাস হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রনস, অর্থাৎ কতগুলো ইলেকট্রনস বন্ডে রয়েছে করলে আমরা ফর্মাল চার্জ পেয়ে যাব। তাহলে ফর্মাল চার্জের ইকুয়েশন হলো এফসি মানে ফর্মাল চার্জ। কোনো অ্যাটমের ফর্মাল চার্জ আমরা এইভাবে ক্যালকুলেশন করব, ব্যালেন্স ইলেকট্রনস অর্থাৎ বাইরে কক্ষে মোট কত ইলেকট্রন আছে মাইনাস আনশেয়ারেড ইলেকট্রনস অর্থাৎ কতগুলো ইলেকট্রন আনশেয়ার করছে মানে ইউজ করছে না বন্ডিংয়ে, মাইনাস হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রনস করলেই আমরা ফর্মাল চার্জ পেয়ে যাব। তাহলে এখানে ফর্মাল চার্জ অন অক্সিজেন অ্যাটম, অক্সিজেন অ্যাটমের ক্ষেত্রে এই মলিকুল ক্ষেত্রে ফর্মাল চার্জ কত হবে ইজ ইকুয়াল টু, অক্সিজেনের ক্ষেত্রে বাইরের কক্ষে মোট 6 ইলেকট্রন থাকে, তার কারণ 2s2 2p4। অক্সিজেনের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p4, তাহলে বাইরের কক্ষে 6 ইলেকট্রন থাকলো, মাইনাস আনশেয়ার ইলেকট্রন, কতগুলো ইলেকট্রন আনশেয়ার অর্থাৎ শেয়ার করতে পারছে না, দেখো মোট 4টি ইলেকট্রন, 1 2 3 4, তাহলে 4 ইলেকট্রন, মাইনাস হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রনস। দেখো এই অক্সিজেন কতগুলো বন্ড করেছে 1 2, তাহলে প্রত্যেকটা বন্ড হচ্ছে 2 করে ইলেকট্রন, প্রতিটা বন্ড 2 ইলেকট্রন, তাহলে বন্ডিং ইলেকট্রনের সংখ্যা কত 4টে, তাহলে 4, বন্ডিং ইলেকট্রনের সংখ্যা 4। তাহলে দেখো এখানে অক্সিজেন 2টো বন্ড করেছে আর 2টো বন্ড মানে 4টি ইলেকট্রন। তাহলে ফর্মুলা আমরা বসালাম, তাহলে এখানে 6 মাইনাস 4, এইটা আসবে 2, দ্যাট ইজ 0। তাহলে এই মলিকুলের ক্ষেত্রে অক্সিজেনের ওপর ফর্মাল চার্জ 0, অর্থাৎ কোনো চার্জ নেই। একই রকম আমরা সিএল করব। সিএল এর ক্ষেত্রে ফর্মাল চার্জ কত হবে, ফর্মাল চার্জ অন সিএল অ্যাটমের ক্ষেত্রে ফর্মাল চার্জ কত হবে। দেখো সিএল এর ক্ষেত্রে ভ্যালেন্স কত হবে, বাইরের কক্ষে কটা ইলেকট্রন থাকে, সিএল অ্যাটমের ক্ষেত্রে 3s2 3p5, টোটাল নাম্বার অফ ইলেকট্রন ইজ 7 ইলেকট্রন রয়েছে, মাইনাস আনশেয়ারের ইলেকট্রন দেখো কতগুলো আছে 2 4 6 ইলেকট্রন রয়েছে আনশেয়ারের ইলেকট্রন অর্থাৎ লোন পেয়ার 6, মাইনাস হাফ সিএল কতগুলো বন্ড করেছে একটা বন্ড, আর একটা বন্ড মানে 2টো ইলেকট্রন, 1 বন্ড মানে 2টো ইলেকট্রন, 7 মাইনাস 6 মাইনাস 1, দ্যাট ইজ 0। তাহলে ফর্মাল চার্জ অন সিএল অ্যাটম ইজ ইকুয়াল টু 0। এবার আমরা কার্বনের ক্ষেত্রে বের করব ফর্মাল চার্জ অন কার্বন অ্যাটমের ক্ষেত্রে ফর্মাল চার্জ কত হবে, এইটা আমরা ক্যালকুলেশন করব। তো কার্বনের ক্ষেত্রে
বাইরের কক্ষে ইলেকট্রন কনফিগারেশন কত হয়? দেখো 2s2 2p2 হয়। যেহেতু 4টে ইলেকট্রন তাহলে 4। কার্বনে দেখো এখানে কোনো আনশেয়ারের ইলেকট্রন নেই, কোনো রকমভাবে আনশেয়ারের ইলেকট্রন নেই। যেহেতু আনশেয়ার ইলেকট্রন নেই তাহলে 0 করে দাও, মাইনাস হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন কত হবে? কতগুলো বন্ড করছে? 1 2 3 4, 4টে বন্ড করেছে। 4টে বন্ড মানে মোট ইলেকট্রন সংখ্যা 8টা। কারণ বন্ড দেখো এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, এই একটা বন্ড, মোট 4টে বন্ড করেছে। তাহলে 4টি বন্ড মানে মোট 8টা ইলেকট্রন, বন্ডিং ইলেকট্রন 8। তাহলে 4 মাইনাস 0 এটা হবে 4, দ্যাট ইজ 0। অর্থাৎ এই মলিকুলের ক্ষেত্রে কার্বন, অক্সিজেন এবং সিএল প্রত্যেকটা অ্যাটমের ফর্মাল চার্জ 0। এবার আসি আমরা সালফেট, SO4 2 মাইনাস। সালফেটের ক্ষেত্রে আমরা দেখব যে সালফার এবং অক্সিজেন অ্যাটমগুলো রয়েছে, এদের ফর্মাল চার্জ কত হবে? দেখো সালফার রয়েছে, সালফারের সঙ্গে ডাবল বন্ড অক্সিজেন, এই ডাবল বন্ড অক্সিজেন, এইটা রয়েছে, এটা রয়েছে, এদের গঠনটা এরকম। তাহলে প্রত্যেকটা অক্সিজেনে 2টো ইলেকট্রন পেয়ার আছে, এখানে 2 ইলেকট্রন পেয়ার, আর এই অ্যাটমগুলো 3 ইলেকট্রন পেয়ার রয়েছে, আর এই অক্সিজেন অ্যাটমগুলো 3 ইলেকট্রন পেয়ার। যেগুলো সিঙ্গেল বন্ডেড অক্সিজেন অ্যাটম আছে তাদের ক্ষেত্রে 3 ইলেকট্রন পেয়ার, আর ডাবল বন্ডেড অক্সিজেনগুলো 2 ইলেকট্রন পেয়ার। তাহলে এখানে রয়েছে আমরা সালফার রয়েছে, অক্সিজেন রয়েছে, প্রত্যেকটা আমরা ফর্মাল চার্জ বের করব। প্রথমে দেখি সালফারের ক্ষেত্রে কী হবে, ফর্মাল চার্জ অন সালফার অ্যাটম। সালফার অ্যাটমের ক্ষেত্রে ফর্মাল চার্জ কত হবে? সালফারের ক্ষেত্রে বহিস্থ বা ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে 6, কারণ সালফারে ইলেকট্রনিক কনফিগারেশন 3s2 3p4, 3s2 3p4 এই রকম ইলেকট্রনিক কনফিগারেশন রয়েছে। 6 ইলেকট্রন, কোনো রকমভাবে আনশেয়ার ইলেকট্রন নেই, দ্যাট ইজ 0 বসিয়ে দাও। আর সালফারের চারপাশে দেখো কোটা বন্ড রয়েছে, 1 2 3 4 5 6, 6 বন্ড রয়েছে। 6 বন্ড মানে 12 ইলেকট্রন। 6 বন্ড মানে হচ্ছে 12 ইলেকট্রন, কারণ প্রতিটা বন্ডে 2টো করে ইলেকট্রন থাকে। তাহলে দেখো এখানে 6 মাইনাস 0, এটা 6 হবে, দ্যাট ইজ 0। তার মানে ফর্মাল চার্জ অন সালফার অ্যাটম ইজ 0। নেক্সট আমরা দেখব যে এই অক্সিজেন অ্যাটমগুলো ডাবল বন্ডেড অক্সিজেন অ্যাটম। তাহলে ফর্মাল চার্জ অন অক্সিজেন অ্যাটম, যে অক্সিজেনটা ডাবল বন্ডেড আছে, তাহলে আমি এখানে ডাবল বন্ড লিখে দিচ্ছি, ডাবল বন্ডেড লিখে দিচ্ছি। অর্থাৎ ডাবল বন্ড করে আছে ওই অক্সিজেন অ্যাটমগুলি ফর্মাল চার্জ কত? তাহলে আমি অক্সিজেন অ্যাটম বের করব। অক্সিজেনের ক্ষেত্রে বাইরে কক্ষে মোট 6 ইলেকট্রন থাকে। দেখো আনশেয়ার ইলেকট্রন রয়েছে 2টো পেয়ার, মানে 1 2 3 4, তাহলে 4টে ইলেকট্রন, মাইনাস হাফ ইন্টু বন্ড রয়েছে 2টো বন্ড 1 2 1 2, কারণ এই অক্সিজেনটা 1 2 2টো বন্ড, 2টো বন্ড মানে 4টে ইলেকট্রন। তাহলে আসবে 6 মাইনাস 4, এটা 2 আসবে, দ্যাট ইজ 0। অর্থাৎ ডাবল বন্ডের যে অক্সিজেন অ্যাটম আছে তার ফর্মাল চার্জ 0। এবার আমরা সিঙ্গেল বন্ড দেখব। তাহলে ফর্মাল চার্জ অন অক্সিজেন অ্যাটম, যে অক্সিজেন অ্যাটমটা সিঙ্গেল বন্ডেড অ্যাটম হবে, সিঙ্গেল বন্ডেড অ্যাটম হবে। তাহলে অক্সিজেন অ্যাটম আছে, দিস ইজ অক্সিজেন অ্যাটম, তাহলে 6 মাইনাস। দেখো এই অক্সিজেনগুলো আনশেয়ার ইলেকট্রন রয়েছে 1 2 3 4 5 6, মোট 6 ইলেকট্রন রয়েছে আনশেয়ার অবস্থায়। তাহলে মাইনাস 6 করে দাও, মাইনাস হাফ। হাফ হলে এই যে আনশেয়ার ইলেকট্রন 6 রয়েছে এবং এই অক্সিজেনটা শুধুমাত্র একটা বন্ড করেছে, ওয়ান বন্ড করেছে। যেহেতু একটা বন্ড করেছে তাহলে একটা বন্ড মানে 2টো ইলেকট্রন, 2 করে দাও। তাহলে 6 মাইনাস 6 মাইনাস 1,
দ্যাট ইজ -1, অর্থাৎ সিঙ্গেল বন্ডেড যে অক্সিজেন অ্যাটম রয়েছে তার চার্জ -1, তার চার্জ কত? -1। তার মানে এই যে সিঙ্গেল বন্ডেড রয়েছে এদের চার্জ হলো -1, রাইট, এদের চার্জ হবে কি -1। এরপরে আমরা আরেকটা মলিকুল নিয়ে আমরা দেখব তার ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। N2O, এক্ষেত্রে গঠন নাইট্রোজেনের সঙ্গে ট্রিপল বন্ড নাইট্রোজেন থাকবে, তার সঙ্গে অক্সিজেন রয়েছে। এখানে অক্সিজেনের ইলেকট্রন পেয়ার রয়েছে 3 ইলেকট্রন পেয়ার, আর নাইট্রোজেনের ক্ষেত্রে 2 ইলেকট্রন পেয়ার, আর মিডিলে যে নাইট্রোজেনটা আছে তার কোনো ইলেকট্রন পেয়ার নেই। তাহলে এইরকম যদি স্ট্রাকচার হয় তাহলে এখানে প্রত্যেকটা অ্যাটমের ফর্মাল চার্জ কত হবে? তাহলে আমরা দেখব যে প্রথমেই আমরা ফর্মাল চার্জ বের করে নিই অক্সিজেন অ্যাটম। তাহলে এফসি মানে ফর্মাল চার্জ অন অক্সিজেন অ্যাটম। অক্সিজেন অ্যাটমের ক্ষেত্রে ফর্মাল চার্জ কত হবে? তাহলে অক্সিজেন অ্যাটমের ক্ষেত্রে ফর্মাল চার্জ আমাদের ক্যালকুলেট করতে হলে আমরা দেখব যে অক্সিজেনের মোট ভ্যালেন্স ইলেকট্রন কত। অক্সিজেনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন হবে 6, কারণ হচ্ছে 2s2 2p4, অর্থাৎ H উপকক্ষে 2টি ইলেকট্রন, P উপকক্ষে 4টি ইলেকট্রন থাকে। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা 6। অক্সিজেনের ক্ষেত্রে দেখো মোট 6 ইলেকট্রন আনশেয়ার আছে, অর্থাৎ লোন পেয়ার 3টে আছে, অর্থাৎ 6 আনপেয়ার ইলেকট্রন আছে। তাহলে 6, একটা বন্ড রয়েছে, একটা বন্ড মানে 2টি ইলেকট্রন, তাহলে হাফ ইন্টু 1 বন্ড মানে 2টি ইলেকট্রন। এবার এটাকে ক্যালকুলেশন করলে আসবে 6 - 6 - 1, দ্যাট ইজ -1। তাহলে এখানে ফর্মাল চার্জ হবে -1, অক্সিজেন অ্যাটমের ফর্মাল চার্জ -1। এবার আমি এই অ্যাটমটা অর্থাৎ নাইট্রোজেন অ্যাটমটা আমরা এখানে দেখব, ক্যালকুলেট করবো। দিস ইজ এটা 1 দিলাম, এটা 2, অর্থাৎ সেকেন্ড যে নাইট্রোজেন অ্যাটমটা রয়েছে এই সেকেন্ড নাইট্রোজেন অ্যাটমটার ফর্মাল চার্জ ক্যালকুলেট করব। তাহলে ফর্মাল চার্জ অন নাইট্রোজেন অ্যাটম দ্যাট ইজ 2, সেকেন্ড পজিশন, যে পজিশনটা আমরা দিয়েছি সেকেন্ড, এই সেকেন্ড পজিশনে দিস ইজ 2, এইটা। তো নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি জানি 2s2 2p3, 2s2 2p3। তাহলে মোট দেখো ইলেকট্রন রয়েছে 5টা, 5 বসিয়ে দাও। নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে কোনো রকমভাবে ইলেকট্রন পেয়ার নেই, অর্থাৎ আনশেয়ারেড ইলেকট্রনস ইজ ইকুয়াল টু 0, কোনো ইলেকট্রন নেই, -12। হাফ বলে এবার এই নাইট্রোজেনের চারপাশে দেখো মোট 4টে বন্ড, 1 বন্ড 2 3 অ্যান্ড 4, 4টে বন্ড, 4টে বন্ড মানে 8টা ইলেকট্রন, 8 ইলেকট্রন। তাহলে 5 - 0 - 4 দ্যাট ইজ 1, অর্থাৎ ফর্মাল চার্জ নাইট্রোজেনের অ্যাটোর উপর যে ফর্মাল চার্জ সেটা হচ্ছে +1। নেক্সট এরপরে আমরা দেখব এই 1 নম্বর নাইট্রোজেনটা। 2 নম্বরের ক্ষেত্রে আমরা একটু আগেই ক্যালকুলেশন করলাম +1, এবারে 1 নম্বরটা দেখব। তো ফর্মাল চার্জ অন নাইট্রোজেন অ্যাটম ফার্স্ট, প্রথম অ্যাটমের ক্ষেত্রে যেটা আমি 1 মার্ক করেছি, সেই ফার্স্ট নাইট্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ফর্মাল চার্জ কত। তো ফর্মুলা ইউজ করব। নাইট্রোজেনের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন 5 থাকে। এবার এই নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো আনশেয়ার ইলেকট্রন রয়েছে 2টো, তাহলে 2 বসিয়ে দাও, রাইট। এবার কতগুলো বন্ডিং ইলেকট্রন রয়েছে, এই নাইট্রোজেনটা 3টে বন্ড করেছে, 1 2 and 3, 1 2 3, 3টে বন্ড করেছে। যেহেতু 3টে বন্ড করেছে তাহলে এখানে 6 ইলেকট্রন আসবে, যেহেতু 3টে বন্ড করেছে তাহলে এখানে হবে 6 ইলেকট্রন। তো 6 ইলেকট্রন যদি হয় তাহলে 5 - 2 - 3, তার মানে 0। তাহলে এখান থেকে বুঝলাম যে মিডিল যে নাইট্রোজেন অ্যাটম আছে সেটা হচ্ছে
1 আর অক্সিজেনটা -1, অর্থাৎ এখানে নাইট্রোজেন +1 থাকবে আর এই অক্সিজেনটা -1 থাকবে। ওকে, নেক্সট ধরো আমরা NH4 প্লাসে আমরা দেখব যে ফর্মাল চার্জ বের করব। নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত আছে, এই হাইড্রোজেন যুক্ত আছে। ওকে, তাহলে এখানে 4টি হাইড্রোজেন, 1টি নাইট্রোজেন আছে। তো হাইড্রোজেনের ফর্মাল চার্জ এবং নাইট্রোজেনের ফর্মাল চার্জ বের করব। তাহলে প্রথমে নাইট্রোজেন বের করি। ফর্মাল চার্জ অন নাইট্রোজেন অ্যাটম করলে কত হবে? নাইট্রোজেনের বাইরের কক্ষে ইলেকট্রন থাকে 5। কোনো কি আনশেয়ার ইলেকট্রন রয়েছে? নেই, তাহলে 0 বসিয়ে দাও, -হাফ ইন্টু বন্ডিং ইলেকট্রন কত হবে? নাইট্রোজেন চারপাশে থাকো 4টে বন্ড, 1 2 3 অ্যান্ড 4 বন্ড। 4 বন্ড মানে 8টা ইলেকট্রন, তাহলে 5 - 4 দ্যাট ইজ 1। অর্থাৎ ফর্মাল চার্জ অন নাইট্রোজেন অ্যাটম ইজ 1। এবার হাইড্রোজেনের ক্ষেত্রে কত হবে? ফর্মাল চার্জ অন হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে কত হবে? হাইড্রোজেনে ভ্যালেন্স ইলেকট্রন থাকে 1s1, অর্থাৎ একটি থাকে। এই হাইড্রোজেনগুলির ক্ষেত্রে কোনো রকমভাবে আনশেয়ার ইলেকট্রন নেই, তার মানে 0 বসিয়ে দাও, হাফ ইন্টু বন্ড একটা রয়েছে, একটা বন্ড মানে 2টো ইলেকট্রন, তাহলে 1 - 1 দ্যাট ইজ 0। তাহলে ফর্মাল চার্জ অন হাইড্রোজেন অ্যাটম 0। তাহলে এখানে ফর্মাল চার্জটা নাইট্রোজেনের কাছে থাকবে। তাহলে আমরা এইভাবে বিভিন্ন মলিকুলের ক্ষেত্রে যে অ্যাটমগুলো রয়েছে তাদের ফর্মাল চার্জ আমরা ক্যালকুলেশন করতে পারি। এরপরে আমরা পড়ব কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ড কোথাও অর্থ হচ্ছে অসমযোজী বন্ধন। কখন মলিকুল বা অ্যাটমগুলি অসমযোজী বন্ধনে আবদ্ধ হবে? তো অসমযোজী বন্ধন তখনই হবে যখন কোনো অ্যাটম বা মলিকুলের ক্ষেত্রে ইলেকট্রন পেয়ার আছে, অপর মলিকুল বা অ্যাটমের ক্ষেত্রে ইলেকট্রন পেয়ার নেই, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি রয়েছে। এই রকম অবস্থায় যে অ্যাটম বা মলিকুলটির ইলেকট্রন পেয়ার রয়েছে সেই ইলেকট্রন পেয়ারটি ওই ফাঁকা বা যে মলিকুলটার ইলেকট্রন ঘাটতি রয়েছে তার যে ফাঁকা অরবিটাল রয়েছে সেই অরবিটালে ইলেকট্রন পেয়ার দান করে দেয়। দান করার ফলে দুটি অ্যাটমের মধ্যে বন্ধন সৃষ্টি হয়, আর এই ধরনের বন্ধনকে বলা হয় অসমযোজী বন্ধন। তাহলে অসমযোজী বন্ধন কখন সৃষ্টি হবে? নাম্বার 1, দুটি অ্যাটমের মধ্যে যখন অসমযোজী বন্ধন সৃষ্টি হবে তখন এই শর্তটা পূরণ করতেই হবে। কী শর্ত? না, একটি অ্যাটমের মানে পরমাণুর ইলেকট্রন পেয়ার থাকবে। কেমন? একটি অ্যাটম বা পরমাণুর ইলেকট্রন পেয়ার থাকবে, আর অপর যে পরমাণুটির অরবিটাল ফাঁকা থাকবে। তো অরবিটাল মানে কক্ষক, অরবিটাল ফাঁকা থাকবে। তাহলে এইরকম যদি সিচুয়েশন আসে তখন কি হবে? না, এই ইলেকট্রন পেয়ার ফাঁকা কক্ষকে দান করে দেয়। তাহলে ইলেকট্রন পেয়ারগুলি ফাঁকা কক্ষকে দান করে। যখনই ফাঁকা কক্ষকে দান করবে তখনই তাদের মধ্যে একটা অসমযোজী বন্ধন সৃষ্টি হয়।
অসমযোজী বন্ধন সৃষ্টি হয়। ইলেকট্রন পেয়ারগুলি ফাঁকা কক্ষে দান করবে, দান করলে তাদের মধ্যে অসমযোজী বন্ধন সৃষ্টি হয়, তখনই এটা কোঅর্ডিনেট বন্ড সৃষ্টি হবে। তাহলে কোঅর্ডিনেট বন্ড সৃষ্টি হওয়ার জন্য এই শর্তটা পূরণ করতে হবে, যেখানে একটি অ্যাটম পরমাণুর ইলেকট্রন পেয়ার থাকবে, অপর পরমাণুটির ফাঁকা কক্ষক ফাঁকা থাকবে, অর্থাৎ ভ্যাকেন্ট অরবিটাল থাকবে, আর ওই ফাঁকা কক্ষকে ইলেকট্রন পেয়ার দান করবে, দান করলেই অসমযোজী বন্ধন সৃষ্টি হবে। ধরো এক্সাম্পল হিসেবে বলতে পারি NH4+। এই NH4+ মানে কনসিডার করতে হবে যে এখানে অ্যামোনিয়া প্লাস H+ ছিল। তো অ্যামোনিয়া নাইট্রোজেনের সঙ্গে 3টি হাইড্রোজেন রয়েছে বাই কোভ্যালেন্ট বন্ড আর ইলেকট্রন পেয়ার রয়েছে, আর এখানে H+ রয়েছে। দেখো এখানে H+ মানে হাইড্রোজেনে কোনো ইলেকট্রন নেই, যেহেতু হাইড্রোজেনে কোনো ইলেকট্রন নেই তাহলে 1s0। তাহলে এই নাইট্রোজেন অ্যাটমে ইলেকট্রন পেয়ার আছে আর এখানে 1s0, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে এস যে উপকক্ষে যে কক্ষকটা রয়েছে সেখানে কোনো ইলেকট্রন নেই। তাহলে হাইড্রোজেন H+ এবং নাইট্রোজেনের মধ্যে বন্ধন হবে কী করে? বন্ধন হবে এইভাবে, যেখানে ফাঁকা রয়েছে কক্ষক রয়েছে সেখানে ইলেকট্রন পেয়ার দান করে দিবে। তাহলে এই দুটো ইলেকট্রন ওই H+কে দান করে দেয়, এই দুটি ইলেকট্রন ওই H+কে দান করে দেয়। যখনই H+কে দান করে দিবে তখন আমরা কি দেখব? নাইট্রোজেনের সঙ্গে এই হাইড্রোজেন এরকম ছিল, তাহলে এখানে ইলেকট্রন দান করে দিল, তাহলে এখানে H+ ছিল, এই দান করে দিল। তাহলে অ্যারোর চিহ্ন থেকে আমরা বুঝতে পারবো যে নাইট্রোজেন থেকে ইলেকট্রন দান করেছে H+ দিকে। তাহলে এই বন্ডটা হয়ে গেল কোঅর্ডিনেট বন্ড বা অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন কেমন? এইটা হচ্ছে আমরা বলবো অসমযোজী বন্ধন। ধরো আরও এক্সাম্পল আমরা বলতে পারি যে H3O+। এক্ষেত্রে কী হবে দেখো, এখানে ওয়াটার মলিকুল আছে H2 আর রয়েছে H+। তাহলে ওয়াটার মলিকুল, এখানে ওয়াটার মলিকুল আছে, এই ওয়াটার মলিকুল এর 2 ইলেকট্রন পেয়ার রয়েছে, আর H+ এর মধ্যে দেখব যে কোনো ইলেকট্রন নেই, অথচ একটি ফাঁকা কক্ষক রয়েছে, আর সেই ফাঁকা কক্ষকটি হলো 1s ফাঁকা কক্ষক রয়েছে। তাহলে ইলেকট্রন পেয়ার ফাঁকা কক্ষকে দান করে দেয়, দান করলে এই অক্সিজেনের সঙ্গে H+ এর বন্ধন গঠিত হয়। অক্সিজেন, এই হাইড্রোজেন এখানে ইলেকট্রন দান করে দিয়েছে H+। তাহলে এই যে বন্ডটা গঠিত হচ্ছে এই বন্ডটাকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড বা অসমযোজী বন্ধন। অসমযোজী বন্ধন কেমন বলা হয়? অসমযোজী বন্ধন। আরও কিছু আমরা এক্সাম্পল দেখব যেখানে কোঅর্ডিনেট বন্ড সৃষ্টি হয়। ধরো BF4-। তাহলে এই BF4- মধ্যে কি রয়েছে দেখো, BF3 রয়েছে আর M- রয়েছে। তো এখানে কিভাবে কোঅর্ডিনেট বন্ড সৃষ্টি হবে? দেখো বোরনের ক্ষেত্রে আমরা দেখব যে এর ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p1, 3টে ফ্লুরিন, তার মানে এসে 2টো ইলেকট্রন পেয়ার রয়েছে আর ফ্লুরিনে একটা ইলেকট্রন আছে। তাহলে এস থেকে যদি পিতে ইলেকট্রন স্থানান্তর ঘটে তাহলে এখানে ইলেকট্রন হবে 3টি, তার মানে এই ফাঁকাটায়, অর্থাৎ এখানে একটা ফাঁকা অরবিটাল আছে, কারণ এই 3টের সঙ্গে বন্ড করেছে
ফ্লোরিন। ওকে, তাহলে ফ্লোরিন কি করছে না এই তিনটের সঙ্গে বন্ড করেছে, আর এইখানে একটা ফাঁকা অরবিটাল আছে, এই ফাঁকাটা হচ্ছে এটা 2p, তা 2pর একটা কোক কোক ফাঁকা রয়েছে, 2p কোক কোক ফাঁকা রয়েছে। এবার M মাইনাস রয়েছে, এবার M মাইনাস কী করবে, ওই ফাঁকা কোকোকে ইলেকট্রন দান করে দেবে। যখনই M মাইনাস ফাঁকা কোকোকে ইলেকট্রন দান করে, তাহলে বোরনের সঙ্গে ওই ফ্লোরিন মাইনাসের একটি বন্ড তৈরি হয়ে যায়, একটি বন্ড তৈরি হবে, আর এই বন্ডকে বলা হয় অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড। এগুলো হয় কোঅর্ডিনেট বন্ড। কেমন? তাহলে এইভাবে কোঅর্ডিনেট বন্ড সৃষ্টি হয়। ধরো আরও কিছু এক্সাম্পল আমরা দেখব যেখানে কোঅর্ডিনেট বন্ড সৃষ্টি হচ্ছে। ধরো সাপোজ ধরো CuNH3 এটা রয়েছে এখানে কপার 2+, এ একটা কমপ্লেক্স কম্পাউন্ড। এখানে যে কপার রয়েছে Cu রয়েছে Cu2+, তাহলে কপারের ক্ষেত্রে এখানে 2+ রয়েছে। কপার 2+-এ ইলেকট্রনিক কনফিগারেশন 3d9 এবং 4s0, কারণ 2+ মানে S থেকে ইলেকট্রন আর D থেকে ইলেকট্রন বর্জন করেছে। কারণ সাধারণ অবস্থায় কোপারে যে ইলেকট্রন কনফিগারেশন থাকে 3d10 4s1 থাকে। তো কোপার 2+ মানে কি, S থেকে ইলেকট্রন বর্জন করেছে, D থেকে একটা, তাহলে 3d9 এবং 4s0। যেহেতু 4s0 তাহলে 4p0 আছে, 4d0 আছে, অর্থাৎ 4 নম্বর শেলটা সমস্ত উপকক্ষগুলি ইলেকট্রন নেই। তাহলে এসে আমরা দেখব একটা কক্ষক, পি এ 3টি কক্ষক এবং ডি এ 5টি কক্ষক ফাঁকা রয়েছে। আর ফাঁকা যেহেতু রয়েছে আর অ্যামোনিয়ার ইলেকট্রন পেয়ার রয়েছে, এই অ্যামোনিয়া ইলেকট্রন পেয়ার রয়েছে, ইলেকট্রন পেয়ার এখানে দান করে, ইলেকট্রন পেয়ার এখানে দান করে, এখানে দান করলো, এখানে দান করলো। তাহলে দেখো এই নাইট্রোজেনের সঙ্গে কোপারে বন্ড হচ্ছে, প্রত্যেকটা নাইট্রোজেন তার যে ইলেকট্রন পেয়ার ছিল ফাঁকা কক্ষকে দান করে বন্ড তৈরি করে, আর এই বন্ডগুলো হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তাহলে এই কপার 2+ ছিল, এর সঙ্গে এই যে নাইট্রোজেন অ্যাটম বন্ড করবে সেটা কোঅর্ডিনেট বন্ড, এখানে কোঅর্ডিনেট করলো। নাইট্রোজেনের সঙ্গে 3টি হাইড্রোজেন রয়েছে, সেটা কোঅর্ডিনেট করলো। এখানে নাইট্রোজেনের সঙ্গে 3টি হাইড্রোজেন রয়েছে, এটা কোঅর্ডিনেট করলো। নাইট্রোজেনের সঙ্গে 3টি হাইড্রোজেন রয়েছে, এটা কোঅর্ডিনেট করলো। তাহলে এইভাবে এদের মধ্যে একটা বন্ড সৃষ্টি হচ্ছে, সেটা হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। তাহলে এই বন্ডগুলো হচ্ছে অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট বন্ড, কোঅর্ডিনেট বন্ড বন্ড। ওকে, তাহলে এইভাবে কিন্তু কোঅর্ডিনেট বন্ডগুলো সৃষ্টি হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।